তখন সন্ধ্যে 7টা বাজে। আমি বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখলাম মোড়ের মাথায় চায়ের দোকানে সবাই বসে আড্ডা দিচ্ছে। কানে একটা কথা ভেসে এলো, সেই পাশের গ্রামেই কেউ হয়তো খুন হয়েছে, এমনটাই তারা বলা বলি করছে। তো আমি সেখানে না দাঁড়িয়ে বাড়ি চলে এলাম। ব্যালকনিতে বসে পেপার পড়ছি। কালকে রাতে শিল্পপতি হানিফ সাহেবের খুন, আর পুলিশ খুনিকে ধরতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই খুনি সেখান থেকে পালিয়েছে। আমি পেপারটা পড়ছি আর খুব জোরে জোরে হাসছি, কারণ খুনটা আমিই করেছি। এই শহরকে সন্ত্রাস মুক্ত ও দুর্নীতি মুক্ত করার জন্য মাঠে নেমে পড়েছি সবার চক্ষুর আড়ালে। আমি একটু মুদির দোকানে গেলাম, এই রাস্তার সামনে মোড়টাতেই। সবাই দেখলাম আমার দিকে একটু কেমনভাবে তাকাচ্ছে। কেউ কিছু বলল না, তাই আমিও সেটাকে কেয়ার করলাম না। বাড়িতে এসে রুমে বসে দরজাটাকে ভেজিয়ে দরজার আড়ালে নেশা করছিলাম। তখন হঠাৎই বাবা চলে এলো। অপদার্থ কোথাকার, তোকে এজন্য বড় করেছি? এই দিনটা দেখার আগে আমার কেন মরণ হলো না? আমি নেশার জিনিসটাকে নিচে ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ি। আসলে আমি বাবাকে খুব ভয় করি, আর তার থেকেও বেশি সম্মান করি। আপনারা হয়তো ভাবছেন আমি একজন সন্ত্রাসী হয়েও কিভাবে বাবাকে ভয় পাচ্ছি, কিভাবে বাবাকে এত সম্মান করছি। গল্পটা শুনতে থাকুন, জানতে পারবেন। বাবা সেখানেই থেমে যায়নি, বাবা আমাকে আরো বকতে থাকলো। তোর মতো অপদার্থ কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে আমি অনেক বড় পাপ করে ফেলেছি। তা না হলে আজ আমাকে এই দিন দেখতেই হতো না। আমি চুপচাপ দাঁড়িয়ে বাবার কথা শুনছি, কারণ পিতামাতার কথার উপরে জবাব দিতে নেই, সেই শিক্ষা আমি পেয়েছি। বাবা আর কিছু কথা বলল, বলেই বাইরে চলে গেল। সেগুলো না হয় পরেই বলছি। ও, আপনাদেরকে তো পরিচয়টাই দেওয়া হলো না। আমি হলাম বিশু পান্ডে, সবাই আমাকে পান্ডে বলেই ডাকে। ইন্টার পাস করে ঘুরে বেড়াচ্ছি। কলেজে ভর্তি হবার কোনো ইচ্ছে নেই, মানুষের সেবা করার জন্যই সব সময় প্রস্তুত থাকি। মা বাবার একমাত্র ছেলে আমি, মা গৃহবধূ। বাবার পরিচয়টা গল্পের একটু পরেই জানতে পারবেন। তো চলুন গল্পেই ফিরে যাক। আমি তাড়াতাড়ি দরজাটাকে লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ি, আর মনে মনে ভাবছি আজকে বেঁচে গেছি, জানি না কালকে সকালবেলায় কি হবে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলায় বাবা মা চিল্লাচিল্লি শুরু করে দিল, আর সেই শব্দেই আমার ঘুম ভাঙল। বাবা বলছে, তোমার কুলাঙ্গার অপদার্থ ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। কাল সারা রাত নেশা করেছে, আর এখনো ঘুম থেকে ওঠার নামই নেই। আহা, আসতে বলো, ছেলেটা তো শুনতে পাবে। নবাবজাদাকে শোনার জন্যই তো বলছি। সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরবে আর রাতে বাসায় বসে নেশা করবে। এরকম সন্তান বাসায় থাকার চেয়ে না থাকাই ভালো। বাবা মায়ের সাথে চিল্লাচিল্লি করে অফিসে চলে গেল। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই, তারপরে নিচে এসে মায়ের সাথে ব্রেকফাস্ট করতে বসি। তখন মা বলে, তুই কবে বদলাবি বলতো? দেখ, এবার তুই কলেজে ভর্তি হয়ে লেখাপড়ায় মন দিয়ে বাবার মতো তুইও দেশের সেবা কর। কতদিন ঘুরে বেড়াবি? প্রতিদিন রাতে নেশা করছিস কেন রে? জানিস না তোর বাবা নেশাখোরদের পছন্দ করে না? পড়ালেখা করবো মা, আর কিছুদিন পরে, নতুন বছরে। তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বন্ধুদের আস্তানায়। আসতে না আসতেই দেখি সবাই একসাথে বসে কি নিয়ে যেন একটা আলোচনা করছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে তোরা কি নিয়ে আলোচনা করছিলিস? আমাকে দেখেই চুপ হয়ে গেলি। তখন সবুজ বলছে, কিছু না ভাই, কালকে রাতে যে আজমল সাহেবের খুন হলো সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। শুনলাম থানায় নাকি স্পেশাল অফিসার নিয়োগ করবে। সেটা নিয়ে তোদের ভাবতে হবে না, আমি দেখে নেব। তখন রুবেল বলল, ভাই একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? হ্যাঁ বল, কি হয়েছে বল। ভাইয়া বলছিলাম কি, অনেকদিন তো হলো আমাদের একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাতে কি হয়েছে? ঘুরতে যাওয়া হয়নি তো হবে। বলছিলাম কি ভাইয়া, আজকে তো কোনো কাজ নেই, তাই যদি সবাই মিলে একটু ঘুরতে যেতাম। ওকে, তাহলে চলো আজকে সবাই মিলে ঘুরে আসি। সবাই খুব খুশি। আসলে এরা সবাই হলো আমার সহকর্মী। এদেরকে নিয়েই আমি দেশের জন্য কাজ করি, লোকের চক্ষুর আড়ালে। তখন 15-16টা বাইক নিয়ে ঘুরতে গেলাম একটা পার্কে। পার্কের মধ্যে সবাই ঘোরাঘুরি করছে।
আমার একা একা ঘুরতে ভালো লাগে না, তাই একটা গাছের নিচে গিয়ে বসলাম। তখনই বাবা ফোন করলো এবং বাবা জানালো আমাকে এক্ষুনি বাবার অফিসে যেতে হবে। তো বাবা ফোনটা রাখার সাথে সাথেই হঠাৎ তখনই কোথা থেকে একটা মেয়ে এসে ঠাস ঠাস করে আমার গালে চড় মারল। আমি শুধু মেয়েটার দিকে দু চোখ দিয়ে তাকিয়ে আছি। এই প্রথম কোনো মেয়ে জোনাকির আলোর মতো আমার মনে ভালোবাসার আলো জুটালো। তার দুটো চড় খেয়ে আমি আমার সারা জীবন তাকে ঘিরেই দেখতে পেলাম। আমি শুধু মেয়েটাকে দেখছি, কোনো কথা বলছি না। মেয়েটাকে দেখতে যে এত সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তখন দুজনের নীরবতা ভঙ্গ করে মেয়েটি হঠাৎ বলে উঠল, এই ছেলে, তুমি কি নিজেকে সিনেমার হিরো মনে করো? নিজের হিরোগিরি দেখাতে হলে অন্য কোনো মেয়ের পিছনে লুটুপুটু করো, আমার বান্ধবীর পিছনে না। এই শেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি, যদি কখনো মনির পিছু নাও তাহলে আমার চেয়ে খারাপ মেয়ে তুমি তোমার জীবনে দেখবেও না। আমি শুধু মেয়েটার কথা শুনছি আর মেয়েটার পুরো শরীরটাকে ভালোভাবে দেখছি। মেয়েটাকে প্রথম দেখেই কিরাস খেয়ে যাই। আসলে এত সৌন্দর্য আগে কখনো উপলব্ধিও করিনি। কি সুন্দর দেখতে মেয়েটাকে। এই ছেলে, এরকম করে কি দেখছো? জীবনে কি কখনো মেয়ে দেখোনি? হ্যাঁ দেখেছি, কিন্তু তোমার মতো না। কি? একে তো আমার বান্ধবীর পিছনে ঘুরঘুর করো, তার উপরে আবার আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি জীবনে কোনোদিনও কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করিনি। আমার ভুল হচ্ছে না একটু? এত অ্যাটিটিউড কোথা থেকে পাও? হ্যাঁ তখনই কোথা থেকে আরো একটা মেয়ে এসে সেই মেয়েটাকে নিয়ে চলে যায়। আমি শুধু মেয়েটাকে দেখছি, একদম মনের ভিতরে জায়গা করে নিয়েছে মেয়েটা। তখন সবুজ আমার কাছে এসে বলে, বড় ভাই, মেয়েটা আপনাকে চড় মেরে চলে গেল আর আপনি কিছুই বললেন না কেন? আরে পাগল, মেয়েটাকে আমার মনে ধরেছে, মানে আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি তোদের ভাবির পিছনে মেয়েটার সমস্ত ডিটেলস আজকে রাতের মধ্যে আমার চাই। রুবেল আর সবুজকে মেয়েটার পিছনে পাঠিয়ে দিলাম আর আমি সোজা বাবার অফিসে চলে গেলাম। বাবার অফিসে এসে পড়ে গেলাম একটা বড় ঝামেলা। আসলে আমার বাবা হলো পুলিশের এসআই। আজকে তার অফিসে স্পেশাল অফিসার আসার কথা আছে, তাই বাবা আমাকে ডেকেছে তার অফিসে। থানায় বসে কফি খাচ্ছি, তখনই কয়েকটা গাড়ি থানার মাঠে এসে থামলো। তারপরে কয়েকজন পুলিশ গাড়ির দরজা খুলে দিল। তখনই গাড়ির ভিতর থেকে আমার চেনা একটা মুখ নেমে সোজা অফিসের ভিতরে চলে এলো। অফিসারকে দেখে আমি তো অবাক, কারণ এই স্পেশাল অফিসারটি হলো প্রলয়, আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড। আসলে আমরা যখন এসএসসিতে পড়তাম তখন প্রলয় আর আমি সব থেকে ভালো বন্ধু ছিলাম। আমাদেরকে দেখে স্কুলের সবাই ভয় পেত। আমরা দুজনেই মারামারি স্কুল লাইফ থেকেই শিখেছি। কিন্তু কোনো এক কারণে তারা শহর থেকে অনেক দূরে চলে যায়। তারপর থেকে প্রলয়ের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। তো এখন গল্পে আসা যাক। এই স্পেশাল অফিসার প্রলয় অফিসের ভিতরে প্রবেশ করতেই থানার সবাই তাকে স্যালুট করলো, আমি বাদে সবাই। আমি তখন কফি খাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে পড়ি। তখন অফিসার প্রলয় আমাকে দেখে সোজা আমার কাছে চলে আসে, এসেই বলতে লাগে, আরে বন্ধু, তুই এখানে? হ্যাঁ বন্ধু, তোকে দেখতেই এসেছি। তা কেমন আছিস? আর এই থানায় কি করিস? মামলা টামলা খেয়েছিস নাকি? আরে না রে বন্ধু, মামলা খেলে কি এখানে বসে কফি খেতাম? সেটা ঠিক আছে, আমি যেখানে আসবো সেটা তুই কি করে জানতে পারলি? আমি তো কিছুই জানতাম না, বাবা থানায় আসতে বলল, তাই চলে এলাম। থানায় এসে দেখি তুই। আমি লক্ষ্য করলাম থানার সবাই আমার দিকে তাকিয়ে আছে। বাবা তো ড্যাব ড্যাব করে আমাকে দেখছে। তখন প্রলয় বলল, এদিক ওদিক কি দেখিস? তোর বাবা কি এই অফিসে চাকরি করে? বিশু, এসআই স্যার কি তোর বাবা? হ্যাঁ, ইনি আমার বাবা। তখন প্রলয় বাবার পা ধরে প্রণাম করে। অফিসে সবাই তো অবাক, কারণ প্রলয় কর্মকাণ্ড সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তারপর আমি, বাবা আর প্রলয় মিলে অফিসের ভিতরে চলে আসি। ভিতরে বসে অনেকক্ষণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনা শেষে আমি সেখান থেকে সোজা বাড়ি চলে আসি। বাড়ি এসে ফ্রেশ হই, তারপরে নিচে এসে লাঞ্চ করি এবং রুমে গিয়ে শুয়ে পড়ি।
বিকেলবেলায় ঘুম থেকে উঠে সবুজকে ফোন করি, তারপরে ফ্রেশ হয়ে আস্তানায় চলে আসি। আস্তানায় এসে সবুজ আর রুবেলকে ডাক দেই, কিরে তোরা তোর ভাবির খবর এনেছিস? বড় ভাই, ভাবির সমস্ত খবর নিয়ে এসেছি। ঠিক আছে, এখন বল তোদের ভাবির কি কি খবর নিয়ে এসেছিস? হ্যাঁ, ভাবি হলো এই শহরের টপ বিজনেসম্যান যতীন চৌধুরীর মেয়ে। ভাবি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স 3য় বর্ষে পড়ে। ভাবির পিছনে অনেক ছেলে গুড়গুড় করে, কিন্তু ভাবি কাউকে পাত্তাই দেয় না। সবগুলোই তো শুনলাম, কিন্তু তোদের ভাবির নামটা কি রে, সেটা তো বললি না। ও ভাইয়া, ভুলেই গেছি, ভাবির নামটাই তো জানা হয়নি। তাহলে তোরা কি করলি? যেটা আগে দরকার সেটাই তোরা ভুলে গেলি, আর বলছিস তোরা সব খবর এনেছিস। সরি ভাইয়া, আমরা এক্ষুনি গিয়ে জেনে আসতেছি। লাগবে না তোদের, আমি জেনে নেব, তোরা কাছে থাক। তারপর তাদের সাথে গল্প করতে লাগলাম। তখনই রাশেদ ফোন করে বলল, ভাই আসলামের লোক আমাদের আটকে রেখেছে, প্লিজ ভাইয়া আমাদেরকে বাঁচান। কই তোরা? আসলামে এত বড় সাহস তোদেরকে আটকে রেখেছে? তোরা কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি। তুই তোর লোকদের বাঁচাতে চাইলে এক্ষুনি আমার আস্তানায় চলে আয়। আর হ্যাঁ, সাথে কাউকে নিয়ে আসবি না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, প্লিজ ওদের কিছু করিস না। তখনই ফোনটা কেটে সবুজ আর রুবেলকে বলি, তোরা এমনভাবে আসলামের আস্তানায় আসবি যেন একটা পিঁপড়েও টেন না পায়। রাশেদকে আসলামের হাত থেকে বাঁচাতেই হবে। আমি একা চলে যাচ্ছি, তোরা চলে আসিস। তখনই একটা গাড়ি নিয়ে আসলামের আস্তানায় চলে আসি। সেখানে আসতেই আসলামের কিছু লোক আমার থেকে আমার পিস্তল সহ সব কিছু নিয়ে নিল। তারপরে আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। তখন দেখি সেখানে থাকা সবাই আমাকে দেখে হাসছে, রাশেদও দেখি তাদের মধ্যেই হাসছে। তখন আসলাম বলল, রাহুল, তুই এত বোকা আমি আগে জানতাম না। তুই জানিস রাশেদ আমার ছোট ভাই, তাকে তোর দলে রেখে কাজ করেছি শুধুমাত্র তোকে মারার জন্য। মনে পড়ে সেই দিন যেদিন তুই আমার বাবাকে মেরেছিলি? সেদিন এই 2 ভাই প্রতিজ্ঞা করি তোকে মারার। তোর জন্য এই শহরে আমি কিছুই করতে পারছি না, কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর মরণ নিশ্চিত। আমি তখন একটা হাসি দিয়ে, তুই আমাকে মারবি? আরে তুই আমার কিচ্ছু করতে পারবি না, জানিস আমার শরীরে টাইম বোম লাগানো আছে। আমাকে যদি তোরা মারিস তাহলে তোরা সবাই মরবি। তখন সবাই ভয়ে চুপচাপ হয়ে যায়। তারপরে সবুজ রুবেল সবাই আমার দলের লোকেদেরকে নিয়ে চলে আসে। আর আমি তখন ওখানে দাঁড়িয়ে বলি, ফিরে আসলামের বাচ্চা, তুই আমাকে মারবি? তুই, তোর মতো আসলাম আর 1000টা জন্ম নিল আমাকে মারতে পারবে না, আর তুই কিনা আমাকে মারবি? তখনই আসলাম আর দলের লোকগুলোকে বলে, এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, মেরে ফেল চালাকে। তারপরেই শুরু হয়ে গেল গোলাগুলি। গুলি চলতে চলতে কখন যে আমার পায়ে লেগে গেল একটা গুলি, আমি টের পাইনি প্রথমে। পরে যেন প্রচণ্ড রক্ত বেরোচ্ছে, আমার মাথা গরম হয়ে গেছে। তখন রাগের মাথায় আমিও এলোপাথারি গুলি ছুড়লাম, এবং সেই গুলিতে আসলাম এবং আসলামের দলের লোকগুলো সবাই মারা গেল। কে যেন পুলিশকে খবর দিয়েছে। পুলিশ দেখে সবাই পালিয়ে যায়, কিন্তু আমার পায়ে গুলি লাগার কারণে আমি পালাতে পারলাম না। তখন পুলিশ আমার হাতে অস্ত্র দেখে আমাকে ধরে নিয়ে যায়। আমার বন্ধুরা সবাই পালিয়ে যায়, তাই তারা বেঁচে যায়। আমাকে থানায় নিয়ে আসা হয়। তখন বাবা আমাকে দেখে অবাক। বাবা ভাবতেও পারেনি কখনো যে আমার এরকম অবস্থা হতে পারে। রাতে টিভিতে সংবাদ দিচ্ছে, সাংবাদিক বলছে, সন্ত্রাসী আসলাম সিকদারের খুন বিশুর হাতে। খুনি ধরা পড়েছে, আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। আর আশা করা যাক যে খুনির যথেষ্ট শাস্তি হোক। বাবা আর পুলয় আমার কাছে আসে। বাবা বলে, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর কিচ্ছু হতে দেব না। পরের দিন আমাকে কোর্টে হাজির করা হলো। কোর্ট থেকে আমার 7 মাসের কারাদণ্ড হলো। আপনারা হয়তো ভাবছেন আমি একজন সন্ত্রাসী আর আমার কোনো লোক নেই। আসলে আমি লুকিয়ে লুকিয়ে কাজ করি। আমি যে সন্ত্রাসী সেটা এই শহরের কেউ জানে না। আজকে কোর্টে হাজির হওয়ার পরেই মনে হয় সারা শহর জেনে গেছে। 7 মাস পর আজকে আমি জেল থেকে বাড়ি ফিরব। বাবা মা ও প্রতিবেশী কয়েকজন এসছে আমাকে নিতে। বাবা মাকে লক্ষ্য করলাম, তারা হয়তো এই 7 মাস আমার জন্য এতটাই কেঁদেছে যে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। যাক ওসব কথা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিলাম। তারপরে রুমে বসে মোবাইল ঘাঁটছি। তখনই মা আমার রুমে এসে বলল,
তুই কি চাস বাবা? তুই কি আমাদের মান সম্মান মাটিতে মিশাতে চাস? না মা, আমি এখন পড়ালেখা করব। আমি আর অপদার্থ থাকতে চাই না। তোমরা আমাকে এই শহরের যে কোনো কলেজে ভর্তি করে দিতে পারো। আমি পড়ালেখা করে তোমাদের নাম উজ্জ্বল করব, এটাই আমার প্রতিজ্ঞা। তখন মা বলল, তাই কর বাবা, তাই কর। তোর বাবার কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। তুই জানিস তুই 7 মাস জেলে ছিলিস, আর এইদিকে তোর বাবা প্রতিদিন সারা রাত তোর জন্য কাঁদে। তুই এই খারাপ পথ থেকে ফিরে আয় বাবা, ফিরে আয়। ঠিক আছে মা। তারপরে মা রুমে চলে গেল। আমার শরীরটা অনেক ক্লান্ত, তাই একটু ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে যায় আরও 3টে দিন। আজকে 2021 সালের জানুয়ারি মাসের প্রথম দিন। সবাই হ্যাপি নিউ ইয়ার পালন করছে, সবাই অনেক আনন্দে রয়েছে। সবুজ ও রুবেল আমার বাড়িতে চলে আসে। তারপরে ওদের সাথেই বেশ কিছুক্ষণ আড্ডা চলে, গল্প করি। তারপরে খাবার খেয়ে নিলাম। বিকেলের দিকে 3জনেই রাস্তায় হাঁটছি। তখন রাস্তায় থাকা একটি গাড়ির দিকে আমার চোখ পড়ল। দেখলাম সেই দিনের মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর ড্রাইভার গাড়িটি টার্ন মারলে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। আমি রাস্তার দিকে তাকিয়ে আছি। সবুজ আমাকে ডাকছে, কোনো সারা শব্দ নেই। অনেকক্ষণ ডাকাডাকির পরে আমার হুঁশ ফিরল। রুবেল বলছে, কিরে, মেয়েটার প্রেমে পড়ে গেছিস মনে হয়? হ্যাঁ, মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি রে। থানায় থাকা ওই দিনগুলো শুধু মেয়েটার কথাই ভেবেছি। এখন কি করবি? ভাবছি ভালো হয়ে যাব, আর খুনটুন করব না। নতুন বছর কালকে থেকেই নতুন কলেজে ভর্তি হয়ে আসব। তাহলে আমাদের কি হবে? তোরা এই দিকটায় কাজ করবি, দরকার হলে আমি তো আছি। আরও কিছুক্ষণ গল্প করে তারপরে যে যার বাড়ি চলে যাই। তারপরে ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। ও, আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি। আমি ফেসবুকে গল্প লিখি, তাই বিছানায় বসে একটা গল্প লিখছি। গল্পের নাম বন্ধুর বোন যখন ফুল। গল্প লিখতে লিখতে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় মা ডাকছে, বিশু, ঘুম থেকে ওঠ বাবা, আজকে যে তোর কলেজের প্রথম দিন, কলেজ যাবি না? ওঠ তাড়াতাড়ি। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। তারপরে কিছু হালকা খাবার খেয়েই কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে এসে দেখি সবাই নামি দামি পোশাক পরে কলেজে ঢুকছে। শুধু আমি এই ফুটপাথ থেকে কেনা একটা হালকা পাতলা কাপড় পরেই কলেজে ঢুকছি। কলেজের সবার মধ্যেই আমি একদম খ্যাত ছেলে। সবাই আমাকে দেখছে আর হাসছে। আমি কোনো দিকে মন না দিয়ে ক্লাসরুম খুঁজতে লাগলাম। ক্লাসরুম আমার আগে থেকেই চেনা ছিল। ক্লাসরুমে প্রবেশ করতে যাব, ঠিক তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। যা, মেয়েটা মাটিতেই পড়ে গেল। মেয়েটা মাটি থেকে উঠে আমাকে ঠাস ঠাস করে চর মারে। এই খ্যাত ছেলে কোথাকার, দেখে চলতে পারিস না? সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছা করে না? সরি, আমার ভুল হয়ে গেছে, পারলে ক্ষমা করে দেবেন। কলেজে প্রথম দিন তো, তাই তাড়াহুড়োর কারণে ধাক্কা লেগে গেছে। আচ্ছা যা, তোদের মতন খ্যাত ছেলেরা আর কি বা পারে? ভার্সিটিতে তোরা শুধু মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্যই আসিস। বলছি না সরি, আমি দেখতে পারিনি। আরে যা যা, তোদের মতো খ্যাত ছেলেদের আমি ভালো করেই চিনি। মেয়েটা আমার সাথে আর কিছুক্ষণ ঝগড়া করে নিজের ক্লাসে চলে গেল। আমিও আমার ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাসে সবার পিছনের সিটে গিয়ে বসলাম। আমি একটা সিটে একাই বসে আছি। এখনো আমার কোনো বন্ধু হয়নি, হবেই বা কি করে? যেরকম খ্যাত সেজে আমি কলেজে এসেছি, ক্লাসের সবাই আমাকে দেখছে আর জোরে জোরে হাসছে। তখন ক্লাসে স্যার চলে এলো। স্যার ক্লাসে সবার পরিচয় জানতে চায়। সবার পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করে, আপনারা তো আগে থেকে আমার পরিচয় জানেন, তাই আর বললাম না। তারপরেই দুটো ক্লাস করে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসি। কলেজের ঠিক বাঁদিকেই তেঁতুল গাছের গোড়ায় আমি বসে পরিবেশটাকে উপভোগ করছি। এত সুন্দর পরিবেশ আমি আগে দেখিনি। ঠিক এমন সময় গেটের ওই ধাক্কা লাগা মেয়েটি আর তার কয়েকটা বান্ধবীকে নিয়ে আমার দিকে আসছে এবং আমার সামনে এসে দাঁড়ায়। বলে, এই খ্যাত ছেলে, কে রে তুই? আর আমাদের জায়গায় বসেছিস কেন? এটা আপনার জায়গা? এখানে তো কারোর নাম লেখা নেই, আর অনেক জায়গা আছে তো, সেখানে গিয়ে বসুন না। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? আমি কখন আবার আপনার মুখে মুখে কথা বললাম? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমার সিনিয়র হবেন। তুই দাঁড়া এখানে, তোকে মজা দেখাচ্ছি। তখন
মেয়েটা তার বান্ধবীদেরকে নিয়ে সেখান থেকে গজগজ করে চলে গেল। আমি বসে বসে ভাবছি, যাক বাঁচা গেছে। তখন একটা ছেলে এসে বলল, হ্যালো, আমি সাজ্জাদ, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কিন্তু তুই করে বলতে হবে। ওকে। তারপর দুজনে মিলে আবারও ক্লাসরুমে চলে গেলাম। এবার সাজ্জাদ আর আমি একসাথেই এক বেঞ্চে বসে ক্লাস করতে লাগলাম। স্যার ক্লাস করাচ্ছে, ঠিক তখনই কয়েকটা ছেলে ক্লাসের ভিতরে চলে আসে। পিছনে ওই মেয়েগুলো দাঁড়িয়ে আছে। একটা ছেলে সোজা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে ক্লাসরুম থেকে বের করে নিয়ে যায়। ক্লাসে সবাই দেখছে, স্যারও পর্যন্ত দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। তারপর আমাকে মাঠের মধ্যে নিয়ে আসে। ছেলেটা আমার গালে চড় মারতে থাকে, বলে, এই শালা, তোর এত বড় সাহস! তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করার সাহস কোথা থেকে পেলি? যখন আরেকটা চড় মারতে যাবে, কিছু বুঝে নেওয়াটার আগেই ঠাস 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 করে 3টে চড় মেরে দিল একটা মেয়ে। আপনারা ভাবছেন আমাকে মারলো? না না, আমাকে না, ওই ছেলেটাকেই চড় মারলো একটি মেয়ে। সামনে তাকিয়ে দেখি পার্কের সেই সুন্দরী মেয়েটি। আমি শুধু মেয়েটাকে ভালো করে দেখছি। তখন, আপু, আপনি আমাকে ক্ষেত ছেলেটার জন্য মারতে পারলেন? হ্যাঁ, তোকেই মারছি। ছেলেটা আজকে নতুন ভার্সিটিতে এসেছে আর তার সাথে প্রথম দিনেই মারামারি শুরু করে দিলি। আপু, ও নীলার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই তো ওকে মারতে এসেছি। আমি সব জানি, তোরা সবাই যা এখান থেকে। এখানে নীলারই দোষ ছিল। কলেজের সবাই তো আমাকে দেখে হা হয়ে আছে। আর সাজ্জাদ, ও দেখি যেন মনে হচ্ছে ভূত দেখছে। আমি শুধু মেয়েটাকে ভালো করে দেখছি, মেয়েটাও আমাকে দেখছে। তখন দুজনের নিরাপত্তা ভঙ্গ করে মেয়েটি বলল, সরি, সেদিন আপনাকে ভুল বুঝে চড় মেরেছি। এরপরে 1 মাস আপনাকে এই সরি বলার জন্য খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজকে যখন আপনাকে ভার্সিটিতে আসতে দেখি, আমি অনেক খুশি হই। তারপর থেকে নীলার অত্যাচার থাক, এইসব কথা। আপনার নাম কি? আমি বিশু। ইন্টার পাস করার পরে 2 বছর পর কলেজে ভর্তি হয়েছি। ও। তখন আমি বলি, আপু আপনার নাম কি? এই ছামড়া, আমি তোর কোন জন্মের আপুরে? সরি আপু। আবার আপু? তুই থাক এখানে, তোর আপু নিয়ে গেলাম আমি। সরি সরি, এবার হয়েছে? ইটস ওকে। আপনার নামটা তো বললেন না? আমার নাম মিতু। আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, মানে তোর থেকে 2 বছরের সিনিয়র। ইনি হলেন গল্পের নায়িকা। আপনি আমার থেকে 2 বছরের সিনিয়র। তাতে কি হয়েছে? 2 বছর কোনো ব্যাপারই না। মানে? তোকে বুঝতে হবে না। কলেজে কোনো সমস্যা হলে আমাকে বলবি। তারপরে মিতু সেখান থেকে চলে যায়। তখন সাজ্জাদ আমার কাছে এসে বলে, মামা, প্রথম দিনে মেয়েটার প্রেমে পড়ে গেলে? তুই কি করে বুঝলি? মামা, তোমার চেহারার রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে তুমি মেয়েটার প্রেমে পড়ে গেছো। আমি এক ঝলক মুচকি হেসেই দুজনেই কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসেই মা বলল, বিশু, তোমার ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো বাবা? খুব ভালো মা, তোমাকে বলে বুঝাতে পারবো না। যা, এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। ওকে মা। তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে নেই। মা খাবার রেডি করে আমাকে ডাক দিল, বিশু নিচে আয়। নিচে গিয়ে মা আর আমি একসাথে খাবার খেয়ে রুমে চলে এলাম। তখন হঠাৎ সবুজ ফোন করে বলে, ভাইয়া, এমপির ছেলে রিতাকে প্রপোজ করে, রিতা প্রপোজ অ্যাকসেপ্ট না করলে এমপির ছেলে রনি রিতার গায়ে অ্যাসিড ছুড়ে মারে। এতে তার শরীরের অনেকটা জায়গা পুড়ে যায়। আমরা এখন হসপিটালে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। সবুজের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। তাড়াতাড়ি গাড়ি নিয়ে হসপিটালে চলে আসি। হসপিটালে এসে দেখি রুবেলের পরিবার সকলেই কান্না করছে। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে রুবেল ও সবুজকে নিয়ে চলে এলাম এমপির ছেলের আড্ডায়। ও, এমপির ছেলের নামটা তো বলা হলো না। ওর নাম হলো রনি, যার সাথে আমার 2 বছর আগে খুব ঝামেলা হয়েছিল। থাক ও সব কথা। রনির আড্ডার কাছাকাছি আসতেই আমরা সবাই রুমালে মুখ বেঁধে নেই। তখন দেখি সব কটা নেশা করে পড়ে আছে। সবুজ ও কিছু ছেলে মিলে ওদের সবাইকে চেয়ারে বেঁধে ফেলে। বেশ কিছুক্ষণ পর যখন ওদের জ্ঞান ফিরল, সবাইকে চেয়ারে বাঁধা দেখে রনি আমাকে বলছে, কে রে তুই? তোর সাহস কি করে হলো আমার আস্তানায় ঢুকে আবার আমাকে বেঁধে রেখেছিস? আজকে বিকেলে রিতার গায়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছিস, মনে পড়ছে? হ্যাঁ মেরেছি, কিন্তু ভাগ্য ভালো যে বেঁচে গেছে। কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? রিতা তোর কি হয়? কে হয় শুনবি?
তাহলে শোন, রীতা আমার ছোট বোন, আমার বন্ধু রুবেলের বোন, মানে আমারও বোন। তুই আমার বোনের উপরে অ্যাসিড মেরেছিস, এখন বল আমি তোকে কি করব? কি? রীতা তোর বোন? হ্যাঁ, তুই আমার বোনের উপরে অ্যাসিড মেরেছিস, অনেক বড় অন্যায় করেছিস। তোকে এই পৃথিবীতে আজ থেকে আর কেউ দেখতে পারবে না। কি? তোর মতো একটা সামান্য ছেলে মারবে আমাকে? তুই জানিস আমি কে? তুই সহ তোর 14 গোষ্ঠীর পরিচয় আমি জানি। তবুও তুই আমাকে মারবি? তোদের মতো ছেলে এ দেশের মাটির জন্য কলঙ্ক। তোদেরকে বাঁচিয়ে রাখলে আবার কোনো না কোনো মেয়ের ক্ষতি করবি তোরা। আমার বাবা যদি জানতে পারে তুই আমাকে মেরেছিস তাহলে তোর রক্ষা নেই। তোর বাবা আমার ভালো করে জানে, কিন্তু মরার আগে তুইও জেনে নে আমি কে। আমি এই শহরের টপ ক্রিমিনালদের মধ্যে একজন। কখনো বিশু পান্ডের নাম শুনেছিস? তাহলে তুই বিশু? হ্যাঁ, তোর জম। তুই আমাকে মারতে পারিস না, আমার বাবা জানতে পারলে তুইও বাঁচতে পারবি না। সেটা পরে দেখে নেব। তখন রুবেল বলছে, ভাই এত কথা বলছেন কেন? রনি আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছে, আমি একে মেরেই ফেলবো। তখন রুবেল একটা পিস্তল নিয়ে সবাইকে গুলি করে মেরে ফেলে। তারপর সবাই মিলে আস্তানায় চলে আসি। রুবেলকে হসপিটালে পাঠিয়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাই। তারপরে ফ্রেশ হয়ে ডিনার করে নিই। ডিনার শেষে রুমে বসে গল্প লিখতে লিখতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রেডি হয়ে আবার কলেজে চলে আসি। কলেজে এসে দেখি সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, মানে সবাই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখন গেটে যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিলাম সেই মেয়েটাই আমার কাছে চলে আসে। হাই, আমি সুমি। কালকের ব্যবহারের জন্য সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। ইটস ওকে, আমি কিচ্ছু মনে করিনি। বন্ধুদের মধ্যে এসব হতেই পারে। আচ্ছা, তুমি এরকম ক্ষেত হয়ে কলেজে আসো কেন? আমার মতো ফালতু ছেলে আবার কিভাবে কলেজে আসবে? আমি এমনটাই ঠিক আছি। তুমি কি জানো না তোমাকে এরকম ভাবে দেখতে আমার ভালো লাগে না? কি? না, কিছু না। বলে মেয়েটা ক্লাসে চলে গেল। এদিকে সাজ্জাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমার কথা শুনছে। কিরে মামা, তলে তলে অনেক দূরে এগিয়ে গেছিস মনে হয়। কিছু না, মেয়েটা বন্ধুত্ব করতে এসেছিল, তাই একটু কথা বলছি আর কি। তারপরে দুজন মিলে ক্লাসে চলে গেলাম। সব কটা ক্লাস শেষ, তখন বাইরে বেরোতে যাব। তখনই দেখলাম আমার ক্লাস মানে মিতু কয়েকটা মেয়ের সাথে কথা বলছে। আমি মিতুকে দেখছি, আজকে একদম লাল পরীর মতো লাগছে। যেই মিতু নজর আমার দিকে পড়লো, মিতুর সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এলো। এই ছেলে, এভাবে কি দেখিস? কখনো কি মেয়েদের দেখিসনি? আসলে আমি আপনাকে দেখছি না, আপনার ভালোবাসায় হারিয়ে যাচ্ছি। কি? হ্যাঁ। তুই কবে থেকে আমায় ভালোবাসতে লাগলি? যেদিন আপনি আমাকে পার্কের মধ্যে চড় মেরেছিলেন সেদিনই আমার এই মনের ভিতরে আপনার নাম লিখে রেখেছি। কি? হ্যাঁ। আচ্ছা, সরি সেদিনের ব্যবহারের জন্য। আসলে সেদিন না আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আজকে মিতুকে যা লাগছে না, একেবারে অন্যরকম। আহা কি সুন্দর, আবার লাল কালারের ড্রেস পরে আছে, সব মিলিয়ে ঝাক্কাস। আমি দেখেই হা হয়ে গেছি। আচ্ছা, একটা কথা বলবো? বল। আপনার বিয়ে হয়েছে? না, কেন? না মানে এই এমনি। তাহলে বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই? কি বলছিস এসব? না সরি। মেয়েটার সাথে কথা বলতে বলতে দেখি সুমি পাশে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তাই আর কিছু না বলে সাজ্জাদ আর আমি বাড়িতে চলে এলাম। তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে সবুজদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ পড়া করে নিলাম, তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা করে ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে একটা তেঁতুল গাছের নিচে গিয়ে বসি। তখন সুমি এসে বলে, তুমি কালকে ওই মিতুর সাথে এত কথা বলছিলে কেন? কেন, কারোর সাথে কথা বলা কি অপরাধ? না, অপরাধ না। তুমি ওর সাথে আর কথা বলবে না। কেন, আমি মিতুকে ভালোবাসি, তাই ওর সাথে কথা বলি। কি? হ্যাঁ, আমি মিতুকে এই কলেজে আসার আগে থেকেই ভালোবাসি। তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? বুঝলাম না কিছু।
বিশু, আমি তোমাকে অনেক ভালোবাসি, খুব ভালোবেসে ফেলেছি। আমি কি করব? আমি মিতুকে ভালোবাসি, তোমাকে নয়। তখন সুমি কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমি পড়ে গেলাম একটা বিপদে, একদিকে সুমি আর অপরদিকে মিতু। যাক ওসব কথা। সবগুলো ক্লাস করে বাড়ি চলে আসি। বাড়ি এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। তাই উঠে একটা গল্প লিখতে বসলাম। গল্পের নাম প্রেমের দুটান। বিকেলে লেখা শেষ করে সবুজ আর রুবেলকে ফোন করে পার্কে আসতে বলি। তারপরে আমি পার্কে চলে যাই। তিনজনে বসে বাদাম খাচ্ছি। তখন একটা সাদা গাড়ি এসে আমাদের সামনে থামলো। গাড়ি থেকে অনেকগুলো মেয়ে নামলো। সবার শেষে দেখলাম মিতুকে, একদম নীল পরীর মতো লাগছে। আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি বুঝতে পারছি না। নীল কালারের শাড়ি পরে এসেছে, যা লাগছে না। আমি আবারও ফিদা হয়ে গেলাম। তখন আমি মিতুর সামনে গিয়ে বলি, হাই নীলপরি, বাদাম খাবে? না, আমি অন্যদের দেওয়া কোনো কিছু খাই না। কেন, অন্যরা কি বাদাম পোড়া খাইয়ে তোমাকে পটিয়ে নেবে? জি না, আমি এমন খাই না। কি ভাবলে আমার ব্যাপারে? তুমি কে যে তোমার ব্যাপারে ভাবতে হবে আমার? আমি না তোমার ভালোবাসার মানুষ? কি? আরো কিছুক্ষণ কথা বলার পরে মিতু আর তার বান্ধবীরা সেখান থেকে চলে গেল। শালার মেয়েরাও না ছেলেদের ভালোবাসা বুঝতেই পারে না। কি রোমান্টিক মুডটাই না ছিল, নষ্ট করে হাসতে হাসতে চলে গেল। তারপরে আমরা তিনজনে অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করলাম। তখন ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই হবে। দেখলাম কয়েকজন লোক একটা গাড়ি থেকে অন্য গাড়ির দিকে গুলি ছুটছে এবং ওই গাড়ির ভিতরে থাকা একটি লোক বাঁচার জন্য ছটফট করছে। আমরা তিনজনে গাড়ি থেকে নেমে লোকগুলোর কাছে যাই। লোকগুলো আমাদেরকে দেখে গুলি বন্ধ করে দেয়। তারপরে আবার আমাদের ওপরেই গুলি করতে শুরু করে। ভাগ্য ভালো যে সবুজ আর রুবেল তাদের সঙ্গে পিস্তল নিয়ে এসেছিল। তখন সবুজ আর রুবেল ছেলেগুলোর উপরে গুলি করতে শুরু করে। আমি সোজা গাড়ির কাছে গিয়ে লোকটাকে গাড়ি থেকে বের করে একটা সেফ জায়গায় রেখে আসি। এতক্ষণে সবুজ আর রুবেল সব কয়টা ছেলেকেই আহত করে ফেলেছিল। আমি ছেলেগুলোর কাছে আসতেই ছেলেগুলো ভয়তে থরথর করে কাঁপতে থাকে। তখন একটা ছেলে বলে, ভাই আপনি আসলাম শিকদারের খুনি বিশু না? হ্যাঁ, শুধু আসলাম শিকদারের নয়, এই শহরে বড় বড় সন্ত্রাসীদেরও আমি মেরেছি। ভাই প্লিজ আপনি আমাদের প্রাণে মারবেন না, আমরা একজনের হয়ে কাজ করি। তার কথায় মন্ত্রী সাহেবকে মারতে এসেছি। কি? উনি মন্ত্রী? হ্যাঁ ভাই। ছেলেগুলোকে ওখানে মেরেই লোকটার কাছে চলে আসে। লোকটি তখন আমাকে বলছে, বাবা তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব, আজকে তুমি না থাকলে কি যে হতো। আঙ্কেল এসব কি বলছেন, এটা তো আমার কর্তব্য। তখন মন্ত্রী সাহেব বলেন, আজ থেকে তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারো, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তুমি চিন্তা করো না, কোনো সাহায্য লাগলে আমি তোমার পাশে সব সময় আছি। সেদিন মন্ত্রী সাহেবের আশ্বাস পেয়ে হয়ে গেলাম মাফিয়া কিং। একটা বড় খুনের দায় পুলিশের কাছে ধরা পড়ে যায়, কিন্তু মন্ত্রীর হাত থাকায় মাত্র 3 মাসে জেল থেকে ছাড়া পায়। 3 মাস পর জেল থেকে বের হলাম আজ। এখন এই শহরের সবাই আমাকে দেখে ভয় পায়, কারণ 3 মাস আগে আমি এই দেশের সব থেকে বড় গ্যাং লিডারকে মেরেছি। এখন এই দেশে শুধু আমার কথাই চলে। জেল থেকে বের হয়ে দেখি সবুজ একটা গাড়ি নিয়ে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা মা কেউ আসেনি, কারণ মা বাবা কখনোই ভাবতেও পারেনি আমি একজন মাফিয়া কিং হব। থাক ওসব কথা। গাড়ি নিয়ে সোজা মন্ত্রীর বাংলো বাড়িতে গিয়ে উঠি। তারপরে সেখানে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই কেটে যায় 5টা দিন। 5 দিন পর আজকে কলেজে যাব। অনেক দিন হয়ে গেছে কলেজে যাইনি, তাই সকালে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। কলেজে আসতেই সুমি আমার কাছে দৌড়ে চলে আসে। এসেই বলতে থাকে, বিশু তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমাকে? আমার মতো খেত ছেলেকে আপনি কেন খুঁজেছেন? ও তুমি বুঝবে না, আসো ক্যাম্পাসে গিয়ে বসি। তারপর দুজনে ক্যাম্পাসে গিয়ে গল্প করতে লাগলাম। সুমির কথা শুনে মনে হয় এই কয়েকদিনেই ও আমাকে অনেক ভালোবেসে ফেলেছে।
এদিকে কলেজের একটা কোনায় একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে চলে যাই। গিয়ে দেখি সাজ্জাদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আমি তো দেখেই মাথা গরম হয়ে গেল। দেখলাম একটা মেয়ে সাজ্জাদকে ধরে কান্না করছে। তখন আমি বললাম, সাজ্জাদের কি হয়েছে, কে সাজ্জাদকে মেরেছে? তখন মেয়েটি বলল, ভাইয়া আগে আপনি আমার বয়ফ্রেন্ডকে বাঁচান, তারপর আমি আপনাকে সব খুলে বলছি। তারপরে আমি আর ওই মেয়েটি সাজ্জাদকে নিয়ে সোজা হসপিটালে চলে আসি। হসপিটালে আসতে ডাক্তার সাজ্জাদকে দেখে জানায় যে এক ব্যাগ এ পজিটিভ রক্ত লাগবে এবং খুব তাড়াতাড়ি রক্তের ম্যানেজ করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি সাজ্জাদের অপারেশন করতে হবে ওকে যদি বাঁচাতে হয়। তখন মেয়েটি বলে, ভাইয়া আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি রক্ত দিব সাজ্জাদের অপারেশনের জন্য। 4 ঘন্টা পর ডাক্তারবাবু বাইরে এসে জানায় যে অপারেশন সাকসেসফুল। এখন সাজ্জাদ কিছুটা সুস্থ। তারপরে আমি সাজ্জাদকে দেখতে ভিতরে যাই। তখন সাজ্জাদ বলে, বন্ধু তুই এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রে বন্ধু, আমি তোকে এই অবস্থা দেখে কোথাও কি যেতে পারি? তুই বল। আর এই মেয়েটা কে রে, তোর জন্য অনেক কান্না করছিল? ভাইয়া ও হলো মনি, আমার গার্লফ্রেন্ড। কি তলে তলে এত দূর? ভাইয়া সুমন নামে আমাদের ভার্সিটির এক ছেলে আমাকে ও মনিকে অনেক অত্যাচার করেছে। সুমনের লোকগুলো আমাকে আজ মেরে ভার্সিটির মাটিতে ফেলে দিয়েছে। কি? কার এত বড় সাহস তোর গায়ে হাত তোলে? চল আজকে ওকে মজা দেখাচ্ছি। তখন সাজ্জাদকে নিয়ে সুমনের আড্ডায় চলে আসি। দেখি সব কটা টাস খেলছে। সব কটাকে মেরে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিই। তারপরে সাজ্জাদ আর মনিকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আমিও বাড়ি চলে আসি। বাড়িতে এসে শুনলাম বাবার ট্রান্সফার হয়েছে রাজশাহীতে, তাই আজকে রাতে রাজশাহী যেতে হবে আমাদেরকে। কি আর করা যায়, রাজশাহী চলে এলাম রাতের আধারেই। পরের দিন রাজশাহী শহরে হাঁটছি, তখন একটা মেয়েকে দেখতে পেলাম। মেয়েটাকে চেনা চেনা লাগছে। তখন এই মেয়েটা আমার সামনে আসতেই খেয়াল করলাম মেয়েটা তো আমার সেই নীলপরি মিতু। তখন মিতু আমার কাছে এসে বলতে লাগলো, আরে বিশু না, তুমি রাজশাহীতে কি করো? এই তো কালকে একটা বন্ধুর সাথে রাজশাহীতে বেড়াতে এসেছি। একটু হালকা করে মিথ্যে বলে দিলাম। তা তুমি এখানে কি করছো? এখানে কি তুমি কোনো কাজে এসেছো? আরে না, রাজশাহীতে তো আমাদের বাড়ি। কি? হ্যাঁ চলো, আজকে আমার সাথে তুমি আমাদের বাড়ি যাবে। আরে না না, লাগবে না, অন্য একদিন যাব। না, আমি কিচ্ছু শুনতে চাই না, তোমাকে আজকে আমার সাথে আমাদের বাড়ি যেতেই হবে। ওকে চলো। মিতুর হাবভাব দেখে মনে হচ্ছে মিতু আমাকে ভালোবেসে ফেলেছে, তাই কিছু না বলে মিতুর সাথেই মিতুর গাড়িতে মিতুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় গাড়িতে মিতুকে বলি, মিতু একটা কথা বলি, রাগ করবে না তো? আরে পাগল, বলো, রাগ করার কি আছে আবার? মিতু তোমার কি বয়ফ্রেন্ড আছে? আরে না, এখনো মনের মতো কাউকেই পাইনি, তাহলে বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? আমি তো মনে মনে অনেক খুশি। তখন মিতু বলল, চলো বাড়ি এসে পড়েছি। গাড়ি থেকে নেমে মিতুর ঘরে ঢুকতেই, আরে বাবা এটা কি, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? সেদিন রুবেল ঠিকই বলেছে, মিতুর বাবা নাকি এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তখন একটা সিকিউরিটি দেখি আমাকে দেখে স্যালুট দিল। আমি নিজেও জানলাম না কেন আমাকে স্যালুট দিল। তখন মিতু কলিং বেল বাজাতেই মিতুর মা দরজা খুলে দেয়। আমি মিতুর মাকে প্রণাম করি। কেমন আছেন? তখন মিতুর কাছে জানতে পারি যে মিতুর মা কথা বলতে পারে না, তাই ইশারায় তিনি জানায় তিনি ভালো আছেন, আর আমি কেমন আছি সেটাও তিনি জানতে চান। তারপরে আমাকে তিনি বসতে বলেন। তারপরে ভিতরে গিয়ে সোফায় বসে পড়ি। দেখি মিতু আর আন্টি ইশারায় কি যেন কথা বলছে, মনে হচ্ছে আমাকে নিয়েই কিছু বলছে, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তখন মিতু আমাকে বলে, বিশু তুমি কি খাবে, চা না কফি? একটা হলেই হবে, আমি দুটোই পছন্দ করি। তখন মিতু কফি বানাতে চলে যায়। আন্টি আমার কাছে এসে ইশারায় জানতে চায় যে আমার বাড়িতে কে কে আছে। আমার বুঝতে কষ্ট হয়নি, কারণ আমার স্কুল লাইফে একটা বন্ধু ছিল, সেও ঠিক এরকমই ইশারায় কথা বলতো, কথা বলতে পারতো না, তাই আমারও আন্টির কথা বুঝতে একটু অসুবিধা হয়নি। তখন আমি জানাই মা বাবা ছাড়া আমার আর কেউ নেই। তখন মিতু চলে আসে। আন্টি তখন ইশারায়
আমাকে বসতে বলে তিনি ওখান থেকে চলে যায়। তখন মিতু আমাকে তার রুমে নিয়ে যায়। রুমটা অনেক সুন্দর করে গুছানো, একদম মিতুর মতো। আচ্ছা, তুমি এখানে কতদিন থাকবে? এই তো 2 মাস, তারপরে আবার শহরে চলে যাব। আচ্ছা, তুমি এখানে থেকে যাও না আমার জন্য। কেন? আমি এখানে থাকবো কোন দুঃখে? মিতুর সাথে আমি কথা বলছিলাম, তখনই বাড়িতে আঙ্কেল চলে আসে। আমি আঙ্কেলের সামনে যেতেই অবাক, কারণ এনাকে আমি 18 কোটি টাকার ছিনতাইয়ের হাত থেকে বাঁচিয়েছিলাম। তখন আঙ্কেল বলে, আরে বাবা, তুমি এখানে আমার বাসায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ আঙ্কেল, আমি আপনার মেয়ে মিতুর সাথে এসেছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা। তুমি সেদিন আমায় যদি ওই ছিনতাইকারীদের হাত থেকে না বাঁচাতে, তাহলে আজকে আমাদের হয়তো পথে বসতে হতো। আপনি কি যে বলেন আঙ্কেল, এটা তো আমার এই দেশের সব মানুষের প্রতি আমার কর্তব্য। আঙ্কেলের সাথে কথা বলছি, এদিকে মিতু আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ভাবতেও পারিনি যে আঙ্কেলের সাথে আমার আগের থেকেই পরিচয় থাকবে। তারপরে আরো কিছুক্ষণ তাদের সাথে গল্প করে বাড়ি চলে আসি। ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে বাবা আমার রুমে চলে আসে। সচরাচর বাবা আমার রুমে বেশি আসে না। আজ হঠাৎ দেখেই আমি চমকে উঠি। বাবা, তুমি এখানে? আরে, একটা কথা বলার জন্য এসেছি। হ্যাঁ বাবা, বলো। বাবা বিশু, তোর জন্যই আমি ওই শহর থেকে রাজশাহীতে এসেছি। এখানে এমন কোনো খারাপ কাজ করবি না যেখানে আমার মান সম্মান ধুলোর সাথে মিশে যায়। ওকে বাবা। এবার রেডি হয়ে নে, তোকে কলেজ নামিয়ে দিয়ে আমি অফিস চলে যাব। তারপরে ফ্রেশ হয়ে সকালে সবার সাথে নাস্তা করে নে। বাবার সাথে কলেজে চলে আসে। বাবা প্রিন্সিপাল স্যারের সাথে কিছু কথা বলে অফিসে চলে গেল। আমি ক্যাম্পাসে গিয়ে বই পড়ছি। তখন একটা মেয়ে এসে বলল, এই ছেলে, তোমাকে আমাদের বড় আপু ডাকছে। তোমাদের বড় আপুকে এখানে আসতে বলো। আমাদের সাথে না গেলে কিন্তু তোকে তুলে নিয়ে যাব। এটা আপুর অর্ডার। ওকে, চলেন, আমি কোনো ঝামেলা চাই না। তারপরে তাদের বড় আপুর সামনে গিয়ে দেখি এ তো মিতু। আমি তো অবাক, কারণ মিতুও এই কলেজে পড়ে, কখনো ভাবতেও পারিনি। এই চামড়া, তুই এখানে কলেজে কি করিস? না মানে এমনি দেখতে এলাম কলেজের পরিবেশটা। তাই বল, তা তোর হাতে বই কেন? এই বইগুলো আমার একটা বন্ধু। ও শোনো না, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি বলো? এরপরে আমরা দুজনে একটু সাইডে গিয়ে বসলাম। এইভাবেই দিন কাটতে লাগলো। দিন দিন মিতুও আমার প্রেমে পড়ে যায়। আমিও যে তার প্রতি দুর্বল হইনি তা বলা বাহুল্য। আমিও মিতুকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছিলাম, পরে আস্তে আস্তে তার প্রেমে পড়ে যাই। একদিন কলেজে দাঁড়িয়ে কিছু ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তখন পিছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি এ তো মিতু, আর তার হাতে ছিল এক গুচ্ছ সাদা গোলাপ ফুল। সাদা গোলাপ ফুল আমার খুব প্রিয়, তাই মিতুর হাতে সাদা গোলাপ ফুল দেখে আমি অবাক। তখন মিতু আমার দিকে ফুলগুলোকে বাড়িয়ে দিয়ে কলেজের সবার সামনেই বলে, বিশু, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আর সারা জীবন এভাবেই ভালোবাসতে চাই। প্লিজ আমাকে কি দিতে পারবে সেই অধিকার? আমি কি বলবো বুঝতে পারছি না, আর কলেজের সকলেই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। তখন মিতু বলল, কি হলো, কিছু বলছো না যে? কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে, তবুও বলেই ফেললাম, ভালোবাসি তো, কিন্তু এখন বলবো না, সময় হোক তখন বলবো। আমি আর এক মুহূর্ত কলেজে দাঁড়িয়ে না থেকে সোজা বাড়ি চলে এলাম। এদিকে মিতু আমার ওপরে প্রচণ্ড রেগে যায়। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ভাবছি, মিতুকে তো আমি অনেক অনেক ভালোবাসি, কিন্তু তাকে আমার জীবনের সাথে জড়ানো সেটা কি ঠিক হবে? কারণ আমি হলাম একজন মাফিয়া, আমার অনেক শত্রু, আমার প্রতিটা পদে পদে বিপদ, কখন যে কি হয়ে যায় বোঝা যায় না। এখন মিতুর ভালোবাসা অ্যাকসেপ্ট করব নাকি ফিরিয়ে দেব, এসব ভাবছি। তখন সবুজ ফোন করে বলে, ভাই আমাদেরকে কি ভুলে গেলেন? না রে, তোদের ভুলে থাকা যায় কখনো? তোদেরকে ছাড়া তো রাজশাহীতে আমার কিছুই ভালো লাগছে না। তা আপনি তো আমাদেরকে একদিনও ফোন করলেন না।
আমাদের কি অবস্থা হয়েছে জানেন? কেন, তোদের আবার কি হলো? ভাইয়া, এমপির ছেলেকে মারার পর থেকে এমপি আমাদের পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে। এখন আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আরে তোরা আগে বলবি তো, আমি আজকেই সব ঠিক করে দেবো। আর একটা কথা, এইদিকে তোদের ভাবির সাথে দেখা হয়েছে। কি? ভাইয়া ভাবি ওখানে কি করে? আরে তোদের ভাবির বাড়ি হলো রাজশাহীতেই। আরো কিছুক্ষণ কথা বলার পরে ফোনটা রেখে দিই। তারপরে প্রলয়কে ফোন করি। সবুজদের পিছন থেকে পুলিশদেরকে সরিয়ে নেওয়ার বন্দোবস্ত করি। পরের দিন সকালে ঘুমিয়ে আছি, তখন বাবা আমার রুমে চলে আসে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়ি। তখন বাবা বলল, আজকে রাজশাহীতে তার একজন বন্ধুর বাসায় যাবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে থাকার জন্য। আমি যেতে মানা করলে মা আমায় খুব জোরাজুরি করে, তাই আর না করতে পারলাম না। তাই সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপরে গাড়ি নিয়ে বাবার সাথে বাবার বন্ধু বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। শেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাই। আমি গাড়ি থেকে নামতে চাইছিলাম না, কারণ আমার কোনো আত্মীয় বাড়িতে যেতে ভালো লাগে না। মা অনেকবার ডাকার পরে গাড়ি থেকে নেমে আমি তো অবাক, কারণ এই বাড়িটাই তো মিতুদের বাড়ি। এই বাড়িতে আমি আরও একদিন এসেছি, আপনারা তো জানেনই। গাড়ি থেকে নেমে আমার খুশি আর কে দেখে, মনে মনে অনেক আনন্দে। আমি জীবনেও ভাবতে পারিনি মিতুর বাবা আর আমার বাবা ফ্রেন্ড হবে। তখন মা বলে, কিরে বাবা, কি দেখিস, আয় ভেতরে আয়, আমরা গেলাম। তারপরে বাবা মা ভিতরে চলে গেল, আমি একটু পরে গেলাম। ভিতরে যেতে আঙ্কেল বলল, আরে বাবা বিশু, তুমি এখানে আজকে কি মনে করে? না আঙ্কেল, কিছু না, বাবার সাথে এসেছি। তখন মা বলছে, আরে ও আমার ছেলে বিশু, তুমি আগে থেকে ওকে চেনো নাকি আমার ছেলেটাকে? হ্যাঁ, বিশুই তো আমাদের 16 কোটি টাকার ছিনতাইয়ের হাত থেকে বাঁচিয়েছে। কি বলছে এসব? আমার ছেলে এত ভালো হলো কখন থেকে? আঙ্কেল ও বাবা মা আমার সম্পর্কে অনেক কথা বলছে আর জোরে জোরে হাসছে। আমি তাদের মাঝে না থেকে মিতুর রুমে চলে গেলাম। মিতুর জিনিসগুলো ভালো করে দেখছি। টেবিলের ওপরে একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটা নিয়ে মিতুর বিছানায় শুয়ে পড়ছি। সম্পূর্ণটাই যেটা আমাকে নিয়ে লেখা। ডায়েরিটা পড়ে অনেক মজা পেলাম। ডায়েরিটা পড়ে বুঝতে পারলাম মিতু আমাকে অনেক অনেক ভালোবাসে। বিকেলবেলায় মিতু বাড়ি ফিরে কান্না করছে আর তার মাকে বলছে, মা, আমি বিশুকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু পাগলটা আজকে কলেজে আসেনি জানো। তখন আন্টি ইশারায় বোঝায় যে বাড়িতে অতিথি এসেছে, তাই তারা শুনতে পেলে খারাপ ভাববে। তখন মিতু বলে, যে জানে জানুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি বিশুকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি যেভাবে হোক আমার বিশুকে এনে দাও, এনে দাও। ঠিক বাচ্চাদের মতো, বাচ্চারা যেমন খেলনা গাড়ির জন্য বায়না করে, ঠিক সেরকমই। তখন তার মা মিতুর পাগলামি দেখে হাসতে লাগলো। তখন মিতু তার রুমে এসে আমাকে দেখে চমকে যায়। বিশু, তুমি এখানে আমার রুমে কি করো? হ্যাঁ, আমি তোমায় দেখতে এলাম। আজকে কলেজে আসোনি কেন? তোমাদের বাড়ি আসবো বলে কলেজে যাইনি। এভাবেই কেটে গেল 15টা দিন। 15 দিন পর হঠাৎ একদিন আঙ্কেল আমাকে ফোন করে বলে, বিশু বাবা, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। মিতু কাল রাত থেকে রুমের দরজা লাগিয়ে দিয়ে শুধু কান্না করছে, এখনো কিছু খায়নি। আমি আঙ্কেলের কথা শুনে ভয় পেয়ে যাই, তাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে মিতুদের বাড়ি চলে আসি। বাড়িতে আসতেই আঙ্কেল বলছে, বাবা দেখো, মিতু দরজা খুলছে না, কিছু খায়ওনি। মিতুর রুমের সামনে গিয়ে মিতুকে ডাক দিয়ে দরজায় ঠকঠক করতেই মিতু দরজা খুলে দিল। তখন আমি বলি, আঙ্কেল বলল তুমি নাকি রাত থেকে না খেয়ে আছো, আর এভাবে দরজা বন্ধ করেছো কেন? ঘুমিয়েছিলাম, তাই শুনতে পারিনি। রাত থেকে বিকেল পর্যন্ত কেউ ঘুমায়? হ্যাঁ, আমি ঘুমাই, তাতে তোমার কি? তুমি যাও, আমায় ভালোবাসতে হবে না। যদি ভালোবাসতে তবে অনেক আগেই আসতে। তুমিও জানো না যে আমি তোমায় কতটা মিস করেছি। তুমি তো আমাকে ভালোই বাসো না। মিতুর চোখ মুখ দেখে মনে হচ্ছে রাত থেকে এখনো পর্যন্ত অনেক কান্না করেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তাই মিতুকে বললাম, আরে পাগলি, এত কাঁদছো যে চোখ লাল হয়ে গেছে।
না, এমনি চোখে পোকা পড়ছিল। আমাকে পাগল পেয়েছো? আমি কি বুঝি না কিছু? তুমি কাল রাত থেকে অনেক কান্না করেছো, তাই না? আরে পাগল, আমি কান্না করতে যাব কোন দুঃখে? ওকে বাদ দাও এসব। এখন আসো, আমরা একসাথে খাবার খাবো। রাত থেকে না খেয়ে একবারে শুকিয়ে গেছো। কে বলেছে আমি রাত থেকে খাইনি? আমি তো 2 দিন ধরে কোনো কিছুই খাইনি, শুধু তোমার জন্য। কি? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। এখন চলো আমার সাথে। কোথায় যাব এখন? কোথায় যাবে আবার? খাবার খাবে, চলো। এভাবে না খেয়ে থাকবে নাকি? এখন খেতে পারবো না, রাতে খাবো। কি? কখনো চড় খেয়েছো? কি? তুমি আমায় চড় মারবে? সাহস তো কম নয়। হ্যাঁ, খাবার না খেলে ঠাস ঠাস করে চড় মারবো। আর আমার সাহসের কি দেখলে? যখন দেখবে ভয়ে কাঁপবে। তারপর মৃত্যুকে নিয়ে খাবার খাইয়ে দিই। তারপর আমি বাড়ি চলে আসি। পরের দিন গাড়ি নিয়ে মৃত্যুদের বাড়ি চলে আসি। বাড়িতে আসতেই মৃত্যু বলল, বিশু, একটু শপিং করতে নিয়ে যাবে? ওকে চলো। তখন মৃত্যু একদম নীল পরীর মতো সেজেগুজে আমার গাড়ির কাছে চলে আসে। আমি তো দেখেই আবার কেরাস খেয়ে যাই। কেউ এত সুন্দর কি করে হতে পারে? মৃত্যু এক ঝলক মুচকি হাসি দেয়। তোমার হাসিটা না খুব সুন্দর। আমি তোমার হাসিটাতেই তোমার প্রেমে পড়ে গেছি। তারপর দুজনে শপিং করতে গেলাম। মৃত্যু অনেকগুলো শপিং করে আর সমস্ত ব্যাগ আমার হাতে ধরিয়ে দিল। শপিং মলে হাঁটতে হাঁটতে আমার হাত ব্যথা হয়ে উঠল। ভাই রে ভাই, জীবনে আর কখনো মেয়েদের সাথে শপিং করতে যাব না। এরা কখন যে কি করে বোঝাই যায় না। তারপরে দুজনে বাড়ি ফিরে এলাম। মিতু আমাকে একটা শপিং এর ব্যাগ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমার জন্য মানে? ওই পাগল, তুমি বুঝবে না। এই নাও, এটা তোমাকে উপহার দিলাম। কি আর করার, বাধ্য ছেলের মতো নিয়ে নিলাম। তারপরে বাড়ি চলে এলাম। 3 দিন পর মিতু আমাদের বাড়ি চলে আসে। তখন আমি ঘুমিয়েছিলাম। সময় কত হবে সেদিকে কোনো খেয়ালই নেই। মিতু আমাকে ডাকতে ডাকতে আমার রুমে চলে আসে। মনে হয় আজকে কোনো মতলব আছে। এই যে মিস্টার, ঘুম থেকে ওঠেন। আমি চোখ মুছতে মুছতে দেখলাম এটা মিতু। তুমি আমার বাসায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন আসতে পারি না? আর কয়েকদিন পর তো এটা আমার শ্বশুর বাড়ি হবে। কি? বেশি কথা না বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। কি আর করব, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। নিচে এসে দেখি মিতু মায়ের সাথে কি নিয়ে যেন কথা বলছে। আমি নিচে আসতেই দুজনেই চুপচাপ হয়ে গেল। তখন মিতুকে নিয়ে ঘুরতে বেরোলাম। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়। তারপরে আমরা বাড়ি ফিরলাম। মানে আজকে মিতু আমার বাড়িতে আসার জন্য বায়না ধরে, তাই মিতুকেও নিয়ে এলাম। বাড়িতে এসে দেখি পুরো বাড়ি অন্ধকার, সবগুলো রুমে লাইট অফ করা। দরজার ভিতরে প্রবেশ করতেই অন্ধকারের কারণে মিতু আমাকে জড়িয়ে ধরে। মনে হয় পাগলিটা অনেক ভয় পেয়েছে। আমি বাবা মাকে ডাকতে থাকি। দুজনে ভিতরে যেতেই কোনো কিছুর সাথে ধাক্কা লাগায় কিছু একটা মাটিতে পড়ে যায়। মিতু আমার বুকের ওপরে মুখ লুকিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমাকে ছেড়ে দেওয়ার কোনো নামই নেই। তখন হঠাৎ লাইট জ্বলে ওঠে। আমাদেরকে এভাবে দেখে সবাই হাসছে। তখন মিতু লজ্জায় আমার বুকের মাঝে মুখ লুকিয়ে নেয়। তখন সবাই একসাথে বলতে থাকে, ও আমার তো মনেই ছিল না আজকে আমার বার্থডে। সামনে তাকিয়ে দেখি সবুজ ও রুবেল এবং মিতুর পরিবারের সকলেই উপস্থিত। আমি তো অবাক সকলকে একসাথে দেখে, এটা ভাবতেও পারিনি। তখন মিতু আমাকে সকলের সামনেই একটা হীরের আংটি দিয়ে প্রপোজ করে। আমি লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আসলে আমার একটু লজ্জা বেশি। তারপরে আমিও মিতুকে একটা হীরের আংটি দিয়ে প্রপোজ করি। তারপরে জন্মদিনের কেক কাটা হয়। আমাদের বাড়িতে অনেকেই উপস্থিত। তখন বাবা সকলের সামনে আমাদের বিয়ের দিন ঠিক করে আগামী মাসের 10 তারিখ।
তার মানে এখন আর মাত্র 1 মাস বাকি। ফিলিংস হার্টবিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকেও আমাদের বিয়েতে আমন্ত্রণ রইল। সময় করে চলে আসবেন কিন্তু। 1 মাস পর আজকে মিতুর সাথে আমার বিয়ে। বিয়ের সব কাজ শেষ, এখন ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে একটু লজ্জা করছে। সব বন্ধুরা এক ধাক্কা দিয়ে ভিতরে পাঠিয়ে দেয়। ধাক্কাকে আমি সোজা মিতুর কাছে গিয়ে দাঁড়াই। মিতুর লাল শাড়ি পরে বড় একটা ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। আমি মিতুর সামনে যেতেই মিতু বিছানা থেকে নেমে আমার পা ধরে প্রণাম করে। বেঁচে থাকো মা, বেঁচে থেকো। কি কুত্তা, আমি তোর কোন জন্মের মা লাগি? ও সরি। তখন আমি মিতুর পা ধরতে যাব। এই কি করছো তুমি? না কিছু না। তুমি আমার পা ধরছো কেন? আমি তো শুনেছি বাসর ঘরে স্ত্রী তার স্বামীর পা ধরে প্রণাম করে। কেন, সবাই যা করে আমরা তার বিপরীত করতে পারি না? পাগল একটা। তারপরে বিছানায় শুয়ে পড়ি। মিতু আমার বুকের ওপরে শুয়ে পড়ে। তারপরে আমরা হারিয়ে যাই স্বপ্নের রাজ্যে। এভাবে কেটে যায় 3 মাস। একদিন মিতুকে নিয়ে কলেজে চলে আসি। মিতু তার বান্ধবীদের সাথে কথা বলছে। আমি সেখানে না দাঁড়িয়ে সোজা ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে বসে কফি খাচ্ছি। তখন কিছু ছেলে মিতুর সাথে খারাপ ব্যবহার করে। মিতু কান্না করতে করতে আমার কাছে চলে আসে। বিশু, ওই ছেলেগুলো আমার গায়ে হাত দিয়েছে এবং অনেক নোংরা নোংরা কথা বলেছে। কি? কার এত বড় সাহস আমার স্ত্রী গায়ে হাত দেয়? আসো আমার সাথে। ওই যে ওই ছেলেগুলো। তারপর মিতুকে নিয়ে ছেলেদের কাছে চলে আসি। কি রে, তোরা নাকি আমার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেছিস? সুন্দরীর আমাদের পছন্দ হয় না, শেষে এই ছেলেটাকে স্বামী বানালো। কি বলছিস কি? ও আমার স্ত্রী, ভালোভাবে কথা বল, না হলে কিন্তু। চুপ কর শালা, জানিস আমি কে? আর আমার মুখে মুখে কথা বলিস? এমন মার মারবো না। না ভাইয়া, আমি জানি না আপনি কে। তবু একটা মেয়ে শরীরে হাত দেওয়ার অধিকার তার স্বামীর ছাড়া অন্য কোনো পুরুষের নেই। শালা আবার কথা বলিস? এমন মার মারবো না, নিজের নাম সহ 14 গোষ্ঠীর নামও ভুলে যাবে। ছেলেটার কথা শুনে আমার মাথায় রক্ত উঠে যায়। তখন আমি রেগে গিয়ে ছেলেটাকে উদম মারতে থাকি। তখন ছেলেটা সেখান থেকে পালিয়ে যায় আর যেতে যেতে বলে, শালা তোকে আমি দেখে নেব, দাঁড়া তুই এখানে। যা তুই কাকে নিয়ে আসবি নিয়ে আয়, আমি কাউকে ভয় পাই না। তখন ছেলেটা কাকে যেন ফোন করে। বেশ কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে থামলো আমার সামনে। গাড়ি থেকে অনেকগুলো লোক নেমে সোজা আমার কাছে এসে দাঁড়ায়। কে রে তুই? তোর বড় পাকনা গজিয়েছে না? তুই ফারুক খন্দকারের ছোট ভাইয়ের গায়ে হাত তুলিস? আমি কাউকে ভয় করি না, ডাক তোদের বড় ভাইকে। আর সাহসের কি দেখলি? কিছুক্ষণ পর একটা লোক আমার কাছে আসে। আর যখন লোকটা আমার কাছে চলে আসে তখন আমাকে দেখে থরথর করে কাঁপছে। মনে হচ্ছে ভূত দেখার মতো অবস্থা। ভাই, আপনি এখানে? হ্যাঁ আমি। ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই, প্লিজ আমাদের ক্ষমা করে দেন। এই তোরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বড় ভাইয়ের কাছে ক্ষমা চা। তখন সবাই অস্ত্র ফেলে দিয়ে আমার কাছে ক্ষমা চায়। আমাদের ক্ষমা করে দেন, এরকম ভুল যেন আর না হয়। তখন ফারুক তার ছোট ভাইকে আমার কাছে ডাক দেয়। এই তুই জানিস ভাই কে? ভাই হলো বাংলাদেশের মাফিয়া কিং, যার একটা শিরায় আমরা সবাই 1 মিনিটে মারা যেতে পারি। ক্ষমা চায় ভাইয়ের কাছে। ভাইয়া আমাকে ক্ষমা করে দেন, আর আমি জীবনেও কোনো নারীর সাথে বাজে ব্যবহার করব না। ইটস ওকে, নারীদের সম্মান করতে শেখো, নির্যাতন নয়। তখন লোকগুলো চলে যায়। এদিকে আমি মিতুর দিকে তাকিয়ে দেখি, মনে হচ্ছে যেন ও ভূত দেখছে। এতদিন মাফিয়া কিং বিশুর সাথে সংসার করেছে, সে নিজেও জানে না। ওই লোকগুলো যা বললো তা কি সত্যি? কি বললো? ওই যে তুমি নাকি মাফিয়া কিং। হ্যাঁ, আমি সেই বিশু যাকে সবাই মাফিয়া কিং নামে চেনে। কলেজের সকলেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কিচ্ছু বলার সাহস পাচ্ছে না। আমরা দুজনেই কলেজ থেকে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই। দুজনেই রুমের ভিতরে বসে গল্প করতে লাগলাম। এই শোনো না,
আমার না একটা ইয়ে চাই। ইয়ে মানে? বুঝলাম না। আমার না একটা বেবি চাই, যাকে ঘিরে আমাদের সংসার সুখী হবে। এখনই লাগবে? যা দুষ্টু, তুমিও না। এভাবে কেটে যায় একটা বছর। 1 বছর পর আজকে মিতুর পেটে ব্যথা প্রচন্ড হারে বেড়ে যায়। আমি কিছু ছেলেদের সাথে ক্যারাম খেলছিলাম, তখন মিতু ফোন করে বলে, এই তাড়াতাড়ি এসো, আমার মনে হয় আমি আর বাঁচবো না। কিসব আবল তাবল বলছো? তাড়াতাড়ি আসো, তোমাকে শেষবারের মতন দেখে নি। মিতুর কথা শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি। মিতুর শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে, চোখ মুখ লাল হয়ে গেছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আজকে মিতুর পেটের ব্যথা প্রচন্ড হারে বেড়ে যায়। তখন বাবা গাড়ি বের করে, আমি মিতুকে নিয়ে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাই। সময় যতই যাচ্ছে মিতুর যন্ত্রণার পরিমাণ ততই বাড়ছে। চিৎকার করে কান্না করে চলেছে পাগলিটি। তখন থেকে একটা কথা হলো না মিতুর সাথে। অসহ্য যন্ত্রণায় কষ্টে ছটফট করছে। আসলে মা হতে হলে একটা মেয়েকে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তারপরে ডাক্তার তাকে ডেলিভারি রুমে নিয়ে গেল, কিন্তু ডাক্তার আমাকে ঢুকতে দিল না। ততক্ষণে বাবা মা ও মিতুর পরিবার সকলেই চলে আসে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার ডেলিভারি রুম থেকে বেরিয়ে এলো। ডাক্তার বলল, আপনাদের কন্যা সন্তান হয়েছে, মা ও শিশু দুজনেই সুস্থ আছে। ডাক্তারের কথাগুলো শুনে বুকে প্রাণ ফিরে এলো। ডাক্তার, আমি কি ভিতরে যেতে পারি? ওকে যাও, কিন্তু বেশি কথা বলতে পারবে না। ওকে ডাক্তার। তারপরে ভিতরে গিয়ে দেখি আপনাদের আশীর্বাদে আমাদের অনেক কিউট একটা মেয়ে হয়েছে। মিতু শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। তারপরে হসপিটাল থেকে ছুটি নিয়ে মিতুকে নিয়ে বাড়ি চলে আসি। বাবা মাকে দেখে মনে হচ্ছে তারা অনেক খুশি, কারণ আজকের পর থেকে তাদের একজন খেলার সাথী হয়েছে। মিতু ও আমি রুমে বসে আছি। তখন মিতু বলল, এই আমার না অনেক ভয় করে। কেন? কি নিয়ে ভয় করে তোমার? তুমি আমাকে কখনো একা রেখে চলে যাবে না তো? আরে পাগলি, তোমাকে রেখে আবার কোথায় যাব? তুমি তো আমার জান। সত্যি করে বলছো তো? তারপরে মিতু আমার দুটো ঠোঁট তার দুটো ঠোঁট একসাথে করে নেয় এবং আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবে আমাদের সুখের সংসার চলতে থাকে। একটা কথা, এই পৃথিবীতে একজন নারী পারে একটা পুরুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে। কি বলেন আপনারা? গল্পটা শেষ পর্যন্ত কেমন হয়েছে প্লিজ জানাবেন। আবার ফিরছি নতুন আরেকটা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং ফিলিংস অরবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন।